বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কম বেশি গেম খেলেই থাকি, কিন্তু কেমন হতো যদি আমরা সেই গেমের মধ্যেই প্রবেশ করতে পারতাম এবং সেই গেমটি আমাদের রিয়েল লাইফে খেলতাম, আর যতবার এলিমিনেটেড হয়ে যেতাম ঠিক ততবারই আমাদের প্রাণের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকতো। আজকের মুভিটি এই কনসেপ্টেই তৈরি। বলছিলাম জুমানজি 2017 সালে রিলিজ হওয়া অত্যাধিক জনপ্রিয় জঙ্গল অ্যাডভেঞ্চার মুভিটির কথা, যে মুভিটি দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তারপরেও আমি আপনাদের কথা দিচ্ছি, আজকের মুভিটি অন্যরকমভাবে এক্সপ্লেইন করব, যা আপনাকে নিয়ে যাবে এক অ্যাডভেঞ্চারের নতুন জগতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করা যাক। সালটা ছিল 1999, অর্থাৎ 1999। অ্যালেক্স নামে একজনকে আমরা দেখতে পাই, যে কিনা বিচের মধ্যে জুমানজি নামে এক অদ্ভুত বই খুঁজে পায় এবং সেটি তার সঙ্গে নিয়ে বাসায় ফেরে। মাঝরাতে আমরা দেখতে পাই তার রুমের মধ্যে ভয়ানক এক লাইটিং হয়, আর এরই মধ্য দিয়ে আমরা পরিচিত হই স্পেন্সার, ফ্রিজ, বেথনি এবং মার্থা। মূলত এরা 4 বন্ধু ছিল। একদিন তারা কলেজের এন্টারটেইনমেন্ট পুরনো রুমে প্রবেশ করে এবং সেখানে অদ্ভুত বিষয়বস্তু খুঁজতে থাকে। হঠাৎ করেই তাদের নজরে আসে এক ভিডিও গেম, এবং যেটি দেখতে অনেক পুরনো ছিল। তাদের মনে কৌতূহলের জন্ম নেয় এবং তারা ভাবে এই ভিডিও গেমে তারা একটি রাউন্ড খেলবে। এজন্য প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্যারেক্টার বাঁচতে থাকে। যখন তাদের ক্যারেক্টারটি বাঁচা শেষ হয়ে যায়, ঠিক তখনই সেই গ্যাজেটের মধ্য থেকে অদ্ভুত কিছু আলোর রোশনি বের হতে থাকে। তখনই স্পেন্সার সেখান থেকে হঠাৎ করেই সে প্লাগটিকে খুলে ফেলে, কিন্তু তারা ভেবেছিল তারা বেঁচে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সেই গ্যাজেটটির মধ্য থেকে এক ধরনের আলোকরশ্মি এসে তাদেরকে একে একে প্রবেশ করাচ্ছে, আর এই বিষয়টি অনেক ভয়ানক এবং রহস্যময় ছিল। যাই হোক, এরপর আমরা দেখতে পাই এক জঙ্গলের মধ্যে ডক্টর স্মোল্ডার ব্রেভস্টন নামে এক ইয়াং ম্যান দুম করে পড়ে এবং সে বুঝতেছিল না যে তার সঙ্গে কি হয়েছে। তখনই আমরা বুঝতে পারি আসলে এ ব্রেভস্টন নয়, এ ছিল স্পেন্সার, যে কিনা একটু আগে বাইরের জগৎ থেকে গেমের মধ্যে প্রবেশ করেছে। সে তার নিজের বডিকে দেখে অবাক হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তার আরও বন্ধুরা একে একে আকাশ থেকে পড়ছে। তারা প্রথমত ঘাবড়ে গেল, পরবর্তী তারা বুঝতে পারে আসলে এটি হলো গেমের জগৎ এবং তারা কোনোভাবেই এই গেমের মধ্যে প্রবেশ করেছে। আর গেমে প্রবেশ করার পূর্বে তারা নিজেদের ক্যারেক্টার হিসেবে যাদেরকে চুজ করেছিল গেমের লাইফে তাদের সেই ক্যারেক্টার হিসেবেই তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের মন মানসিকতা এবং জ্ঞান আগের মতোই রয়ে গেছে। কিন্তু এখানে উল্লেখ্য প্রত্যেকটি ক্যারেক্টারের নিজ নিজ কিছু আলাদা আলাদা অ্যাবিলিটি ছিল। এরপর আমরা দেখতে পাই প্রফেসর শেলডন সেলি, সে নদীর কিনারায় দাঁড়িয়েছিল এবং নিজের শরীরকে দেখে বিশ্বাস করতে পারছিল না, কেননা সে রিয়েল লাইফে ছিল একজন মেয়ে, অর্থাৎ বেথনি। যাই হোক, সে গেমের মধ্যে ঢোকার পর একজন মোটা এবং বুড়ো লোকে পরিণত হয়ে গেছে। আর এই বিষয়টি সে যখন নদীর কিনারায় গিয়ে দেখতে চাইছিল, ঠিক তখনই নদীর মধ্য থেকে এক বিশাল জলদানব তাকে খেয়ে ফেলে এবং তার প্রত্যেক বন্ধুরা সেখানে অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই আকাশ থেকে দুম করে তাকে আবারও ফেলে দেওয়া হয় এবং তারা সেখানে লক্ষ্য করে তাদের হাতে 3টি ট্যাটু রয়েছে এবং প্রফেসর সেলডমের হাতে সেই 3টি ট্যাটুর একটি উধাও, এবং তারা বুঝতে পারে তাদের এই গেমের মধ্যে 3টি মাত্র লাইফ রয়েছে এবং যার মাধ্যমে তাদেরকে এই গেমের লেভেলগুলো শেষ করতে হবে। কিন্তু এখন তারা জানে না সামনে তাদের লেভেলগুলো কতটা ভয়ানক হতে চলেছে। যাই হোক, তারা এটুকু বোঝার পর যখন জঙ্গলের মধ্যে হাঁটতেছিল, ঠিক তখনই আমরা গেমের এক রোবট মডারেটরকে দেখতে পাই, যে কিনা তাদেরকে জুমানজিতে স্বাগতম করেছে। এখানে একটি প্রশ্ন থেকে যায় আমার, কেননা তাদের লেভেল এখনও শুরু হয়নি, অথচ প্রফেসর শেলডন শ্যালির একটি লাইফ উধাও হয়ে গেল। যাই হোক, সেই মডারেটরটি তাদেরকে গেমে স্বাগতম জানানোর মধ্য দিয়ে প্রত্যেকের পরিচয় ধীরে ধীরে বলতে থাকে এবং তাদের ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে অনেক কিছু জানাতে থাকে। তারা এখন পুরোপুরি ক্লিয়ার যে তাদের এই গেম থেকে বেরোতে হলে প্রথমে এই গেমের লেভেলগুলোকে শেষ করতে হবে। মডারেটরটি তাদেরকে আরও জানায় জুমানজি নামক এই অঞ্চলটি আগে শান্তিপূর্ণ অঞ্চল ছিল, কিন্তু এই অঞ্চলের রক্ষাকর্তা জুমানজি, যার ক্ষমতার প্রধান পাথরটি তার মাথা থেকে রাসেল নামক এক শয়তান চুরি করে নেয়। আর তখন থেকেই এই জুমানজি অঞ্চলটি অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু একদিন সে সেই নীলপাথরটিকে তার কাছ থেকে চুরি করে রেখে দেয় এবং এই সকল ঘটনাবলী তাদেরকে বলার পরই সেই নীলপাথরটি তাদের কাছে দিয়ে দেয় এবং তাদেরকে জানায় নীলপাথরটিকে তোমাদেরকে জুমানজির মাথার উপর ফেট করলেই তোমাদের গেম শেষ হবে এবং তোমরা মুক্ত হতে পারবে। একথা বলে তাদেরকে গাড়ি থেকে নেমে দেয়
এবং তাদেরকে মিশনে লাগতে বলে। তারা প্রত্যেকেই হতবাক ও অবাক হয়ে যায়, কিন্তু তারা এটাও বুঝতে পারে তাদের সামনে একটি মাত্র রাস্তা রয়েছে বেঁচে থাকার জন্য, এবং যেটি হলো এই গেমের লেভেলগুলোকে শেষ করা, অর্থাৎ নীল পাথরটিকে তার যথাস্থানে রেখে দেওয়া। এরপর তারা প্রত্যেকেই তাদের মিশনটি সম্পর্কে সচেতন হয়ে যায় এবং আমরা দেখতে পাই প্রফেসর সেলডম সে একটি ম্যাপ বের করেছে এবং যেটির মাধ্যমে তাদের দ্বিতীয় লেভেল সম্পর্কে ধারণা নিতে থাকে। ঠিক তখনই তাদের উপর আক্রমণ করে দেয় রাসেলের লোকজন, অর্থাৎ এই গেমের মধ্যেও ভিলেন হলো রাসেলের লোক এবং রাসেল। যাই হোক, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই তাদের প্রত্যেকের ক্যারেক্টার এবং তাদের স্কিল সুন্দরভাবে কাজ করছে এবং তারা কিছুদূর পালানোর পর মাঝ রাস্তায় এসে রাসেলের দলবলকে উত্তম মাধ্যম দিতে থাকে এবং এর মধ্য দিয়ে তারা নিজেদের ওপর বিশ্বাস করতে পারে না, কেননা তারা ছিল একদল কিশোর, কিন্তু তারপরেও প্রত্যেকেই উত্তম মাধ্যম ফাইট করছিল। কিন্তু রাসেলের সৈন্যরা এত বেশি ছিল যে তাদের সঙ্গে তারা পেরে ওঠে না। একটা পর্যায়ে তারা দৌড়াতে দৌড়াতে এক জলপ্রপাতের সামনে এসে পড়ে। যেহেতু পিছনে তাদের শত্রু ছিল, এজন্য তারা কোনো কিছু না ভেবেই সেই বিশাল উঁচু জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দেয় এবং তারা নদীর মধ্যে পড়ে। এ পর্যায়ে রাসেলের দলবলের হাত থেকে তারা বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই তাদের সেই ম্যাপ অনুসরণ করে এক জনবসতিপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে এবং সেখানে তারা এক মডারেটর বাচ্চাকে দেখতে পায়, যে কিনা তাদেরকে গেমের একটি অন্যতম সরঞ্জাম খুঁজতে সাহায্য করে। সেই বাচ্চাটিকে ফলো করে তারা একটি রুমে প্রবেশ করে এবং রুমের মধ্যে একটি বড় ঝুড়ি দেখতে পায়। ব্রেভস্টর্ম যখন সেই ঝুড়িটি খুলে তার মধ্যে থেকে এক বিশাল ভয়ানক সাপ বেরিয়ে পড়ে। যাই হোক, তারা অনেক কষ্টে সেই সাপের বক্সের মধ্য থেকে এক মূর্তি পায় এবং যখনই তারা মূর্তিটি পায় তখনই তাদের উপর রাসেলের টিম আবারও আক্রমণ করে। ডক্টর ব্রেভস্টর্ম সে প্রত্যেক শত্রুদেরকে উত্তম মাধ্যম মারছিল, কিন্তু রাসেলের টিম কোনোভাবেই কমছিল না, তারা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আর একটা পর্যায়ে রাসেল নিজে উপস্থিত হয় ডক্টর ব্রেভস্টর্ম এবং তাদের সঙ্গীদের কাছে। রাসেল তাদেরকে পাকড়াও করতে যাবে, ঠিক সেই সময়ই সেখানে থার্ড পার্টি এক ক্যারেক্টার চলে আসে এবং তাদেরকে এক গ্যাসের মাধ্যমে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই লোকটি কোনো কথা না বলে তাদেরকে সুড়ঙ্গ পথে এক সেফ স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং সেই সুড়ঙ্গর পথের মধ্যে বিভিন্ন ধরনের ফাঁদ আমরা দেখতে পাই এবং এরই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এই সুড়ঙ্গ পথ কোনো সাধারণ মানুষের জন্য নয়, এটি শুধু এই লোকটি এমনভাবে তৈরি করেছে যেখানে এই সুড়ঙ্গ পথ এক সাধারণ মানুষ কোনোভাবে প্রবেশ করতে পারবে না। যাই হোক, তারা সেই সুড়ঙ্গ পথটি অতিক্রম করে অন্য এক রাজ্যে প্রবেশ করে এবং আমরা বুঝতে পারি আসলে তারা যেই মূর্তিটি পেয়েছিল সাপের বক্স থেকে, এই লোকটির চাবি, ওই মূর্তিটি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই ক্যারেক্টারটি তাদেরকে উদ্ধার করেছে এবং গেমের দ্বিতীয় লেভেলে পৌঁছে দিয়েছে। এরপর ঠিক কী ঘটল? তারা কি সত্যি গেমের তৃতীয় ও চতুর্থ লেভেল পার করতে সক্ষম হয়েছিল, নাকি সেখানে আটকে গেল রহস্যের জালে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ শীঘ্রই আসছে এর পরবর্তী এপিসোড, যেখানে উন্মোচিত হবে আরও রোমাঞ্চকর রহস্য এবং অপ্রত্যাশিত টুইস্ট যা আপনি ভাবতে পারবেন না। আর যদি এই ভিডিওটি আপনি কয়েক মাস পরে দেখে থাকেন তাহলে জেনে রাখুন পরবর্তী এপিসোড ইতিমধ্যে আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।